আমি ভাবছি এই কোরবানি ঈদে নব একটা বাইক ডিজার্ভ করে। হকচকিয়ে গেলেন নাজনীন ওরহান। আর্দ্র যেন বোকা বনে গেল। সে আহামুখের ন্যায় তাকিয়ে আছে। এ কি বলে দাদু? এমনি যা উড়নচণ্ডী, তার উপর বাইক পেলে রাতেও বাড়ি থেকে বের হতে ভাববে না নুভা। এবং তার জেদের কাছে সবাই হার মানবে বটে। আবার বাইক দিলে তো নুভা আর আরদের বাইকে উঠবে না, নিজের বাইকে করে আসা যাওয়া করবে। এই তো সারে সর্বনাশ। না, কোনো বাইক ফাইক নুভাকে দেওয়া যাবে না। মনে মনে হাজারটা উপায় সাজিয়ে দাদার সামনে পেশ করার জন্য উদ্যত হলো আর্দ্র। তার পূর্বেই নাজনীন ওরহান ব্যঙ্গ করে বলে উঠলেন, হুম, সে বাইক দেবে আমার নভকে। আল্লাহর দুনিয়ায় আর জিনিস পেলে না? তোমার মাথা খারাপ হয়ে গেছে? বাইক চালিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয় তখন এর মাসুল গুনবে কে? নিজে তো এক পা কবরে দিয়েছে, এখন আমার নবকেও সেই রাস্তায় যাওয়ার সুযোগ করে দিচ্ছে। বেঞ্চি কেটে অন্যদিকে মুখ ফিরিয়ে নেন নাজনীন ওরহান। আর্দ্র তো বেজায় খুশি। মন চাইছে লুঙ্গি পরে দাদিকে সঙ্গে নিয়ে ডান্স দিতে। এখন দাদা দাদির মধ্যে ঝগড়া লাগুক, তর্কের এক পর্যায়ে বাইকের প্ল্যান ক্যান্সেল হোক। কিন্তু তেমনটা হতে দিলেন না ইলিয়াস ওরহান। তিনি হেসে বললেন, আরে অ্যাক্সিডেন্টের ভয় নেই। বিজ্ঞানীদের মতে মেয়েরা ছেলেদের চেয়ে বেশি সেফলি ড্রাইভ করতে সক্ষম। আর দোয়াশন যদি পারে, নবও পারবে না কেন? সে তো ড্রাইভিং করতে পারে। একটা কথাই আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দরকার পড়লে নব আবারও ড্রাইভিং শিখবে, কিন্তু এইবার ওকে আমি বাইক দিবই। আচ্ছা নব, পছন্দ করবে তো আর্দ্র? দাদার প্রশ্নে অপ্রস্তুত হাসলো ঠিকই, কিন্তু জবাব দিল না আর্দ্র। সে তো আশায় আছে কখন দাদি তীক্ষ্ণ কিছু যুক্তি তুলে বাইকের প্রসঙ্গ এখানে সমাপ্ত করবে। অপেক্ষার অবসান ঘটিয়ে নাজনীন ওরহান শান্ত কণ্ঠে বললেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু নভ এই ব্যাপারে সহমত জানালে তবে বাইক দিবে। আমার মনে হয় না নব রাজি হবে। তোমার কি মনে হয় আদ্য? দাদির প্রশ্ন বোকা বোকা হাসি দিল আর্দ্র। যদি এই বুড়ো বুড়ির জন্য নুভা বাইক পেয়ে আরদের বাইকে না ওঠে, তাহলে এদের খবর আছে। নুভাকে তার থেকে কেউ আলাদা করতে পারবে না। আরদের হাসিকে সম্মতি বুঝে নিলেন ইলিয়াস ওরহান। তবুও নাজনীন ওরহানের কথা অনুযায়ী নুভাকে আগে বাইকের কথা জানাবেন। রাজি হলে তো হলোই, আর না হলে অন্য কিছু ভাবতে হবে। ড্রয়িং রুমের ফ্লোরে পা ছড়িয়ে বসেছে নুভা। সোফায় বসে প্রণতা নুভার কাঁধে ম্যাসেজ করে দিচ্ছে। প্রচুর রাগ আর হাই প্রেশার থাকায় প্রায়ই নুভার ঘাড়ে ব্যথা করে। বাসায় থাকলে পায়েল গরম তৈল দিয়ে আচ্ছা করে ম্যাসেজ করে দিতেন, তবে প্রণতাও কম যায় না। নরম হাতের তালুতে শক্ত ঘাড়, কাঁধের ওপর দলা দলা স্পর্শে ঘুম পেয়ে যাচ্ছে নুভার। হয়তোবা ঘুমিয়েও পড়েছে সে। হঠাৎ বিকট আওয়াজ তুলে প্রণতার ফোন বেজে উঠল। নুভা ঘুম ঘুম চোখে টি টেবিল হতে ফোন হাতে নিয়ে কল রিসিভ করলো। ফোন প্রণতার দিকে না এগিয়ে স্পিকার মুড অন করে আগের জায়গায় রেখে দিল। অপর পাশ হতে পার্বতী বললেন, প্রণতা মা, কোথায় তুই? প্রণতা ঘাবড়ে গেল। মায়ের কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? প্রণতা উত্তর দেওয়ার পূর্বে নুভা বলে ওঠেন, কেন গো পারু? লাগবে তোমার মেয়েকে? তোমার বাড়িতে আমার সাথেই আছে। নুভার গলা শুনে যেন খুশি হয়ে গেলেন পার্বতী। কণ্ঠে খুশির রেশ টেনে বললেন, ভীষণ ভালো হয়েছে। শোন, আমার এক জরুরি কাজে বেরাতে হবে। এদিকে মেয়েরা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তোরা শীঘ্রই চলে আয় দুজনে একাডেমিতে। আমি রাখছি। কল কেটে দিলেন পার্বতী। প্রণতা ড্যাব ড্যাব করে ফোনের দিকে তাকিয়ে থেকে বলল, মায়ের আবার কি হলো? দেখো গিয়ে, পাইলটের বউ হওয়ার সুবাদে ফ্রি টিকেটে দেবাকে সারপ্রাইজ দিতে গিয়েছে। তা কি করে হবে? বাবে তো থাইল্যান্ড টু লন্ডন যাবে আজকের ফ্লাইটে। নুভা উঠে দাঁড়িয়ে আর মোড়া ভেঙে বলল, ওঠ প্রাণও, মাস্টারগিরি করার সুযোগ পেয়েছি, হাত ছাড়া করবো না। চল একাডেমি যাব। প্রণতা উঠে গিয়ে হালকার উপর তৈরি হয়ে এলো। অতঃপর দুই বান্ধবী বিল্ডিং থেকে বেরিয়ে রিকশায় চড়ে বসলো। এখান থেকে 5 মিনিটের রাস্তায় একাডেমি। হেঁটেই যাওয়া যায়, তবে প্রণতা রাস্তা পার হতে ভয় পায়। নুভা চেষ্টা করেও এই ভয় থেকে ওকে বের করতে পারেনি, তাই রিকশায় চড়ে একাডেমি যাচ্ছে। প্রণতার বাবা দেব একজন পাইলট। কাকতালীয়ভাবে ওর মায়ের নাম পার্বতী। ফলে নুভা ছোট হতেই পার্বতীকে পারু এবং দেবকে দেবা বলে ডাকতো। জ্ঞান হওয়ার পর দেবকে বাবাই বললেও পার্বতী নিজে নুভাকে পারু ডাকে অভ্যস্ত করেছেন। প্রণতার নানির একটা একাডেমি আছে, যা সম্পত্তির সূত্রে পার্বতী পেয়েছেন। সেখানে তিনি মেয়েদের গান বাজনা শেখান। কিন্তু আজ বোধহয় নুভা আর প্রণতাকেই মেয়েগুলোকে সামলাতে হবে। রিকশা এসে থামলো একাডেমির সামনে।
প্রণতা ভাড়া মিটিয়ে নুভাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। ইতিমধ্যে দু একজন মেয়ে এসেছে। ওদেরকে দেখে নুভা পকেটে হাত গুজে বলল, এদের মতো মনোযোগী হলে আজ তো নির্ঘাত ক্লাসে টপ করত, যদি এটুকুও মনোযোগ দিত। প্রণতা মৃদু চেঁচিয়ে বলল, আর্দ্রতা অলরেডি পুরো কলেজে টপ করে, এখন কি ঢাকা বোর্ড টপ করাতে চাইছিস? চাইতে দোষ কি? আল্লাহ বলছে বেশি বেশি চাইতে, ভাগ্যে থাকলে তিনি দেবেন। প্রণতা হতাশা ভঙ্গিতে দুদিকে মাথা নাড়ল। এই মেয়ে যে কেন খালি আর্দের পেছনে পড়ে থাকে কে জানে। ওরা আরও মিনিট 5 অপেক্ষা করতেই মেয়েদের সমাগম বেড়ে গেল। প্রণতা গুনে দেখলো আজ প্রায় সব মেয়েরা এসেছে, কিন্তু সবাই কেন আসবে? আশ্চর্য। প্রণতার ভাবনার মাঝে ফোরন কেটে নুভা বলল, প্রাণ, আজকে মঙ্গলবার। মঙ্গলবারে পার্বতী নিজে গান করে সবাইকে শোনান, তাই তো আজ সব মেয়েরা এসেছে। তবে পার্বতীর বদলে প্রণতাকে দেখে এরা এক একজন খুশিতে আত্মহারা। প্রণতার বাজনার সুর অসম্ভব সুন্দর, সেই তালে গান ধরলে তো কথাই নেই। চোখের পলকে কলি হতে ফুল ফুটবে। এত বড় বাঁশ খেতে হবে জানলে ভুলেও এখানে আসতো না প্রণতা। সে হাবলা ক্যান্তের নাই হাঁ করে তাকিয়ে আছে ক্যালেন্ডারের দিকে। প্রণতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে হুট করে ওর মাথায় একটা বুদ্ধি চেপে বসলো। ঘাড় ফিরিয়ে পেছনে তাকালো সে। খানিকটা দূরে বসে চুইংগামি করছে নুভা। প্রণতা দুটো হারমোনিয়াম নিয়ে বসে পড়ল। কণ্ঠ খাদে নামিয়ে মেয়েদেরকে বলল, আমার গলাটা ভীষণ খুশখুশ করছে রে, তবু এলাম। মাকে জরুরি কাজে যেতে হয়েছে যে, কিন্তু সমস্যা নেই, আমার সুর আমি তুলব। তবে আজ তোদের নোভাদি গান করবে, কেমন? মেয়েরা উৎফুল্ল হয়ে নড়ে চড়ে বসলো। এদিকে নুভা উজবুক দৃষ্টিতে চেয়ে আছে প্রণতার পানে। এই মেয়েকে কত জায়গায় বাঁচায়ও, আর সে কিনা সুযোগ বুঝে নুভাকে বাজ ধরিয়ে দিল। প্রণতা নুভার দিকে তাকিয়ে চোখ টিপল। এইবার কাহিনী বুঝতে পেরেছে নুভা, কিন্তু সেই কি বা কম চাই নাকি। নুভা উঠে দাঁড়িয়ে টিস্যুতে চুইংগাম ফেলে বলল, ঠিক আছে, আমি গান করব, কিন্তু শর্ত আছে, তোদের মাঝে একদল বাজনায় বসবে আর প্রাণও নাচবে। মেনে নিলে আমি গাইবো, না হলে ভেস্তে যাক, আমার কিছু আসে যায় না। সঙ্গে সঙ্গে মেয়েরা আকুতি মিনতি করতে লাগলো নুভার কাছে। এর মধ্যে একদল মেয়ে বাজনায় বসেছে। নুভা তৃপ্তিময় শান্তিতে বাঁকা হাসলো। প্রণতা হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে তো অনেকদিন বাদে বান্ধবীর গানের গলা শুনতে চেয়েছিল। সেই বান্ধবী এখন গুটি বদলে তাকে নাচতে পাঠাচ্ছে। গোধূলি রোমাঞ্চকর বিকেলে আজ জমে উঠবে আসর। প্রণতা পায়ে ঘুঙুর পরে নাচের জন্য প্রস্তুত হলো। হরেক রকম বাদ্যযন্ত্রে সুর তুলল মেয়েরা। নুভা গলা খেকারি দিয়ে গান ধরল। কর্ণকুহরে গান বাজনার শব্দ না আসাই থেমে গেল নুভা। পূর্ণ দৃষ্টি মেলতে দেখলো মেয়েরা ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। প্রণতাও হাঁ করে দাঁড়িয়ে আছে। নুভা সবার দিকে এক নজর বুলিয়ে মাথা কাত করে শুধালো, কি হয়েছে? তোরা থেমে গেলি কেন? বিস্ময়ের দেওয়াল টপকে প্রণতা রাগী স্বরে বলল, এবার গীতে নাচ করা সম্ভব? স্টুপিড কোথাকার, গাইতে বলেছিস, ভেবেচিন্তে গান কর। নুভা বিরক্তিবোধ করলো। একে তো তাকে জোর করে গাইতে বসিয়েছে, এখন আবার গানও তাদের পছন্দের মতো লাগবে। নুভা চোখ বন্ধ করে ভাবতে লাগলো কি গান গাওয়া যায়। হুট করে একটা গান মাথায় এলো। এই গানের সুর নাজদিন ওরহানকে গুনগুন করতে শুনেছিল ও। অক্ষি চুকাল বন্ধ রেখে হাতের ইশারা করতেই মেয়েরা বাজনা শুরু করলো। নুভা গান ধরতেই প্রণতার সাথে আরো 4 জন নাচে নেমে পড়ল। নাচ শেষে সদর দরজার সামনে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেল প্রণতা। ছেলেটাও দৃষ্টি এড়িয়ে যাওয়ার বৃথা চেষ্টায় রত। প্রণতা ইতস্তত বোধ কাটিয়ে এগিয়ে গেল দরজার পানে। ঘুঙুর ধ্বনি শুনে চোখ তুলে তাকালো ছেলেটা। প্রণতাকে নিকটে দেখে ঘাবড়ে 2 কদম পিছিয়ে গিয়ে বলল, দয়া করে কিছু মনে করবেন না, আমি জানি এখানে ছেলেদের আসা নিষিদ্ধ, আসলে ছোট বোনকে নিতে এসেছিলাম। এক নাগারে কথাগুলো বলে ছেলেটা প্রণতার পানে তাকালো। প্রণতা মুখে স্বভাবসুলভ হাসি ফুটিয়ে কোমল সুরে বলল, সমস্যা নেই, আমি ভুল না হয়ে থাকি, আপনি অনুর ভাই তাই না? জি, তবে আপনি জানলে কি করে? আমি তো এই প্রথমবার আসলাম। আপনার সাথে ওর চেহারার মিল রয়েছে, একটু দান, আমি ওকে ডেকে দিচ্ছি। অনু। ঘুঙুরের সুর তুলে প্রণতা ভেতরে চলে গেল। ছেলেটা চাতক পাখির ন্যায় তাকিয়ে রইল ওর যাওয়ার পানে। এদিকে নুভাকে ঘিরে ধরেছে মেয়েরা। ওরা তার কাছে গান শিখতে ইচ্ছুক। নুভা সাফ সাফ জানিয়ে দিয়েছে সে কাউকে গান বাজনা শেখাতে পারবে না, তার সময় নেই। তবুও মেয়েগুলো জেদ ধরে থায় বসে রইল। কিন্তু নুভা কি আর কম যায়? সেও অনড় রইল তার সিদ্ধান্তে। এর মাঝে প্রণতা প্রকট হয়ে বলল, অনু, তোমার দাদা এসেছে। কিন্তু প্রণতি,
আমার দাদা তো আমার জন্মের আগেই মারা গেছে। কথাটা শুনে অনু নামের মেয়েটা ভ্রু কুঁচকাল। প্রণতা কিছু বলার পূর্বেই পাশ থেকে নুভা বলল, তোর দাদার ভূত এসেছে, যা গিয়ে দেখা করে আয়। এই চান্স আর নাও পেতে পারিস। ক্যা পাতা কাল হো না হো। দাদা বলতে এখানে বড় ভাইয়ের কথা বলেছি বেয়াদব। চলো অনু। প্রণতার ধমক খেয়ে মেয়েরা চুপসে গেল। অথচ যাকে ধমকানো হয়েছে সে অর্থাৎ নুভা ডোন্ট কেয়ার ভঙ্গিতে বসে আছে। প্রণতা অনুকে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার কাছে গেল। ছেলেটাকে দেখে অনু হুট করে কেঁদে উঠল। প্রণতা হকচকিয়ে ছেলেটার পানে তাকালো। সে আদুরে ভঙ্গিতে অনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আরে কাঁদছিস কেন? তোকে সারপ্রাইজ দিতে আসলাম আর তুই কেঁদে আমায় সারপ্রাইজ দিচ্ছিস? থাম বলছি অনু, স্টপ কাইং। অন্য মেয়েটা কান্নারত সুরে বলল, তুমি বড্ড পাজি আনস্তা। এভাবে কেউ হুট করে আসে? যাব না আমি তোমার সাথে। আনস ছোট বোনের অভিমান ভাঙাতে ব্যস্ত হয়ে পড়ল। প্রণতা এক নজরে তাকিয়ে আছে। যতদূর জানে তার বড় ভাই আনস পড়াশোনার পাঠ চুকাতে লন্ডন গিয়েছিল। হয়তো কাউকে না জানিয়ে সেখান থেকে ফিরে এসেছে। প্রণতাকে বিদায় জানিয়ে আনস অনুকে নিয়ে চলে গেল। বেচারি তখনও ভাইয়ের শার্ট খামচে ধরে ফোপাচ্ছে। প্রণতা ধ্যান থেকে বেরিয়ে ভেতরে চলে গেল। মা যদি শোনে কৌশলে ফাঁকি দেওয়া হয়েছে তাহলে খবর আছে। তাড়াহুড়ো করে ক্লাসে ঢুকতে গিয়ে দ্রুত উল্টো পথে পা বাড়ালো নুভার প্রণতা। কিন্তু তার পূর্বেই ওদের থামিয়ে দিল বারিশ। সে বইয়ের ভাঁজে আঙুল রেখে গম্ভীর কণ্ঠে বলল, আর পালাতে হবে না, ভিতরে এসো দুজনে। নুভা ক্লাসে প্রবেশ করলো। প্রণতা নিজেকে আড়াল করে নুভার পেছনে দাঁড়িয়ে ওড়নার শেষ অংশ খামচে ধরে আছে। হাত ঘড়িতে সময় দেখে বারিশ বলল, 10 মিনিটস লেট। আমি কি জানতে পারি তোমাদের ক্লাসে আসতে দেরি হলো কেন? নুভা সবসময়ের মতো তেরা উত্তর পেশ করতে নিলেই প্রণতা হাত চেপে ধরে থামিয়ে দিল। খানিকটা বিরক্ত হয়ে নিঃশ্বাস ছেড়ে নুভা বলল, সরি স্যার, ট্রাফিক ছিল। বাড়ির শটান ভঙ্গিতে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে শুধায়, ওয়েল, সেটা কি আমার দোষ? আমি আপনাকে দোষারোপ করেছি? সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন শুনে বাড়ির সহ পুরো ক্লাস হতবাক। সাত সকালে প্রফেসরের সাথে মুখে মুখে তর্ক শুরু করেছে, তাও তার নিজের ছাত্রী। প্রথম দ্বিতীয় ভুল গুণে মাফ করে দিল বারিশ। ইশারায় দুজনকে সিটে গিয়ে বসার অনুমতি দিল। নুভা গটগট করে হেঁটে গিয়ে সিটে বসে পড়ল। পাশে তিজাও বসে আছে। প্রণতা ধীর পায়ে এগিয়ে নুভার পাশে বসে ধীর গলায় বলল, এভাবে বলি কেন? জবাব দিল না নুভা। ভাবলেশীর ভঙ্গিতে বারিশের পানে চেয়ে রইল। স্টুডেন্টরা নিজেদের মাঝে ফিসফিস করে আর চোখে নুভাকে দেখছে। বারিশ গলা ছেড়ে বলল, ক্লাসে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল সকল তো ডেস্কের ওপর রাখো। সব স্টুডেন্ট ব্যাগ থেকে অ্যাসাইনমেন্ট বের করে ডেস্কে রাখলো। ফার্স্ট বেঞ্চে বসার সুবাদে বাড়ির সর্বপ্রথম নুভার অ্যাসাইনমেন্ট হাতে দিল। মানতে হবে মেয়েটার হাতের লেখা সুন্দর। সব স্টুডেন্টরা উৎসুক দৃষ্টিতে নাটকের আরেক ধাপ দেখার জন্য প্রস্তুতি নিচ্ছে। ফট করে বারিশ অ্যাসাইনমেন্ট ডেস্কে ছুঁড়ে মারল। চমকে উঠল প্রণতা আর তিজা। বারিশ দাঁতে দাঁত চেপে বলল, ডিটেনশন। কেন? নুভা ভ্রু কুচকালো। বারিশ রাগী কণ্ঠে বলল, বলা হচ্ছিল বাবা মা সম্পর্কে 1000 শব্দের এসও লিখতে হবে, তুমি 500 শব্দের লিখছ। প্রণতা ফাঁকা ঠকিল। কি জানি নুভা এখন কি বলে। আজ পর্যন্ত কেউ ওর সাথে উচ্চস্বরে কথা অবধি বলেনি। ধমক দেওয়া তো বহু পরের কথা। সেখানে বারিশ রাগী কণ্ঠে যেভাবে ধমকালো, নুভা যে এই কয়েক সেকেন্ড চুপ আছে এটাই আশ্চর্যজনক ব্যাপার। হুট করে পাশ হতে দিশা ভাবুক হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা স্যার, কি করে 5 সেকেন্ডে 500 শব্দ কাউন্ট করলো? শাট আপ ইয়াং লেডি। বারিশ আগের তুলনায় বেশ চাপা সুরে ধমকে উঠল। থতমত খেয়ে চুপসে গেল তিজা। বারিশ নুভার পানে যেয়ে বাম ভ্রু উঁচিয়ে বলল, নুবা, বাকি 500 শব্দের অর্থ কোথায়? নুভা ডান কাতে মাথা হিলিয়ে শান্ত কণ্ঠে বলল, এসেটা দুবার পড়ুন। উপস্থিত সকলের চোয়াল ঝুলেও গেল। বারিশের মুখের রাগী ভাবটাও বিস্ময়ের রূপ নিয়েছে। প্রণতা আর তিজা হাঁ করে একবার নুভা তো আরেকবার বারিশকে দেখছে। বারিশ ডান হাতের তর্জন এবং বৃদ্ধা আঙুল দ্বারা মাথা চেপে ধরল। কয়েকবার পিছিয়ে অন্যদিকে মুখ করে জোরে নিঃশ্বাস নিল। নিজেকে যথাসম্ভব শান্ত করে বলল, লিসেন ক্লাস, তোমার যদি পড়াশোনা করো তাহলে লাইফে সাকসেসফুল হতে সক্ষম হবে। বারিশের কথার মাঝে দাঁড়িয়ে বসিয়ে নুভা শুধাই, আপনি হলেন না কেন? আমি যথেষ্টই সফল, তবে এভাবে চলতে থাকলে তুমি জীবনে ব্যর্থ হবে।
দ্যাটস মিন আপনি আমাকে শিক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। নুভা বাম কাতে মাথা এলিয়ে তাকালো। বারিশ রাগ সংবরণ করে বলল, তুমি মুখে মুখে কথা বলছো? এভাবেই তো কথোপকথন চলে। চট করে তিজা নুভার মুখ চেপে ধরলো। সেই সাথে প্রণতা বেশ জোরে নুভার পায়ে লাথি দিল। বারিশ মনে মনে ভেবেই নাই আজ ক্লাস নেওয়া তার পক্ষে সম্ভব না। তক্ষুনি অ্যানাউন্স কোয়ার্টার হতে বারিশের ডাক পড়ল। ব্যাগ হাতে নিয়ে বারিশ সবার উদ্দেশ্যে বলল, এই অ্যাসাইনমেন্ট আগামী ক্লাসে জমা দিবে সবাই। আজকের জন্য এই পর্যন্ত। দ্রুত পায়ে ক্লাস হতে বেরিয়ে গেল বারিশ। তিজা নুভার মুখের থেকে হাত নামিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ল। প্রণতা দাঁত কিরমিরিয়ে বলল, ধুর, তো বলেইকা কোনোদিন স্যারের ফুল ক্লাসটাও নিতে পারে না। তিজা নিজের পানে তর্জনী দাগ করে অসহায় ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, আমি কি করলাম? করেছিস মাই ফুট। প্রণতা মুখ ভারী করে বসে রইল। তিজা ঠোঁট উল্টে বই খাতা ব্যাগে ঢুকাতে লাগলো। হঠাৎ একদল ছেলে এসে নুভার সম্মুখে দাঁড়ালো। ওদের মাঝে একজন বলে উঠল, আজ তোমার জন্য প্রফেসরের হাত থেকে আমরা বেঁচে গেলাম, থ্যাঙ্কস এ লট। সাথে ছেলেগুলো সমস্বরে চিৎকার করে বলল। থ্যাংক ইউ নুভা। নুভা চুইংগাম ফুলিয়ে সেটা পুনরায় চিবিয়ে বলল, তোদের মাঝে এভারেজ যারটা হবে সে আমায় এসএসটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবি। ছেলেগুলো শুরুতে কথা বলা ছেলেটাকে উদ্দেশ্য করে নুভাকে বলল, হ্যাঁ, কোনো সমস্যা নেই, তুমি শুভ থেকে কপি করে নিও। শুভ নামক ছেলেটা চোখ বড় বড় করে তাকে আমতা করে বলল, হেই, আমারটা কপি করছো কেন? নুভা সিটে হেলান দিয়ে বসে বলল, কাম অন বয়, শেয়ারিং ইজ কিওরিং। নাম্বার লিখ 017। তিজা ব্যাগে কলম রাখতে যাচ্ছিল। ওর হাত হতে চো মেরে সেই কলম নিয়ে নিজের হাতেই নুভার নাম্বার লিখে নিল শুভ। তিজাকে ওর কলম ফিরিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আলতো হাসলো ছেলেটা। নুভা উঠে দাঁড়িয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। ওর পিছু পিছু প্রণতা আর তিজাও গেল। ওদের যার পানে চেয়ে শুভ তাকিয়ে রইল। বন্ধুরা ওকে ঘিরে ধরে বলল, দেখলি সালা, তোর বলার আগেই ভাবির নাম্বার জোগাড় হয়ে গেল, তাও আবার ভাবি নিচে দিয়ে গেছে। এখন বল, ট্রিট কবে দিবি? শুভ একবার হাতে লেখা নাম্বারের পানে চেয়ে বন্ধুদের উদ্দেশ্যে বলল, আমার তো মনে হয় না ফ্রেন্ডশিপ পর্যন্ত সম্পর্ক এগোবে। যে ঘাটতারামি করে, প্রফেসরও হার মেনে বসেছে। আবার আদ্য ভাইয়ের সাথে সাথে দেখা সাক্ষাৎ ওটা বসা আছে। এক কথা যাকে বলে আগুনের গোল্লা। এর সাথে মিশতে হলে আগুন নিয়ে খেলতে জানতে হবে। শেষ বিকেলে লাল নীলে মিশ্রিত আকাশপট। ছাদের পাকায় দু হাতের তালু আর পায়ের আঙুল থেকে অনবরত পুশ আপ করছে আর্দ্র। গায়ে ধূসর রঙের জিম স্যুট, পায়ে ট্রেকিং স্যুট। বিকেল হলে বাইরে জগিংয়ে বেরোতো, তবে সেটা সম্ভব না হলেও ওয়ার্কআউট মিস দেবে না। হেলথ ইজ ওয়েলথ, যা বা স্বাস্থ্য সম্পদ। প্রবাদ বাক্যটি একটু বেশি মানে আর্দ্র। হালকা পাতলা অসুস্থতার বাহানায় কখনো নিজের শরীরের প্রতি হেলা করে না সে। ওর সাংঘাতিক অসুখ বাঁধে না বললেই চলে। যত যাই হয়ে যাক, আর্দের ওয়ার্কআউট সে চালিয়ে যায়। একাধারে 150 পুশ আপ দেওয়ার পর আর্দ্র শটান হয়ে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙল। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। আকাশের পানে চেয়ে পুনরায় পাকাতে বসলো আর্দ্র। এবার ডান হাতে ভর দিয়ে পুশ আপ করা শুরু করলো। 1 2 3, বেশি দূর এগোতে পারল না। হুড়মুড়িয়ে ছাদের দরজা হতে প্রবেশ করলো নুভা। চোখ ঘুরিয়ে আর্দ্রকে দেখা মাত্রই এক প্রকার দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে বসলো তার পাশে। আর্দ্র এক নজর নুভার পানে তাকালো। তারই হালকা সবুজ টি শার্ট নুভার গায়ে, শার্টে কালো প্লাজো। আর্দ্র ফের পুশ আপ করতে লাগলো। নুভা আঁকুপাকু করছে দেখেও জিজ্ঞেস করলো না কি হয়েছে। আর্দ্রের দিকে তাকিয়ে আছে নুভা। একটু সময় পর ধৈর্যের ভাত ভেঙে গেল ওর। ধপ করে আর্দ্রের পিঠে চড়ে বসলো নুভা। আকস্মিকতায় হতভম্ব আর্দ্র দু হাতের তালুতে ভর করে নিজেকে সামলে নিল। ঘাড় ফিরিয়ে তাকিয়ে বলল, তোর কি চাই? নুভা টেডি স্মাইল দিয়ে বলল, জানিস এই ঈদে বুড়ো ওরহান আমায় বাইক দিতে চাইছে। গুড নিউজ না? সাথে সাথে আর্দ্রের মুখটা কালো মেঘে আচ্ছাদিত হয়ে গেল। রাজ্যের সকল খারাপ লাগা যেন তার মনকে ঘিরে ধরেছে। নিশ্চয়ই নুভা বাইকের জন্য রাজি হয়ে গেছে। তার মানে নুভা আর তার বাইকে চড়বে না। নিজের বাইক ছুটিয়ে শাসা করে যাওয়ার আশা করবে। তাল বাহানায় যে ওর বাইকে উঠবে সেই সুযোগ নিশ্চিত নুভা দেবে না। প্রণতা তিজাকে নিয়ে বাইকের জায়গা ফুল করে রাখবে। নুভা ডাকে মূর্ছানো ধ্যান থেকে বেরিয়ে গেল আর্দ্র। নুভাকে বসা অবস্থায় রেখে পুনরায় ডান হাতে পুশ আপ করতে লাগলো।
নুভা আরদের পিঠে দুবার চাপড় মেরে বলল, কিরে, পুরো কাহিনী শুনবি না? তোর জানার ইচ্ছে নেই আমি কি বলেছি? তোকে আমি হাড়ে হাড়ে চিনি, তুই কি বলতে পারিস তাও আমি জানি। তাহলে বল আমি কি বলেছি। আলবত রাজি হয়েছিস। উফ, নুভা ঠোঁট জোড়া গোল করে শব্দ করলো। আর্দ থেমে গেল। বুহ মানে সে বাইক নিতে রাজি হয়নি? তাহলে কি নুভা গাড়ি চেয়েছে? ও চাইলে আর্জি করতেও পারে। সঠিক বলা দুষ্কর। নুভা এতক্ষণ দমিয়ে রাখা আনন্দ প্রকাশ্যে আনলো। খুশিতে আত্মহারায় বলল, আমি বলেছিলাম ট্রিপে যাওয়ার কথা, অ্যান্ড গেস হোয়াট, বুড়ো একেবারেই রাজি হয়েছে। বুড়িও বাধা দেয়নি। গ্রেট না? আমি, তুই, প্রাণতা, আশান, তিজা সবাই একসঙ্গে যাব, তাও ঈদের 7 দিনে। উফ, আমি বহুত খুশি। ইতনি খুশি কাহা পার রাখুঁ। নুভা আরদের পিঠে পিঠ থেকে শুয়ে পড়লো ওর ওপর। সেই সাথে ফোন কল করে প্ল্যান করতে লাগলো কোথায় যাওয়া যায়। সেই কলেজে ভর্তি হওয়ার পর থেকে নুভা চাইতো সব বন্ধুরা মিলে একসাথে ট্যুর ট্রিপে যাবে, কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে ঠেকতো নুভার আব্বু আম্মু। দেশে বাইরে থাকা সত্ত্বেও তাদের করার নির্দেশ মেনে চলতে হয় নুভাকে, কারণ এই ব্যাপারে ইলিয়াস ওরহান বা নাজনীন ওরহান অবধি কথা বলতে পারে না। কিন্তু এবার ইলিয়াস ওরহানের কাছে ট্রিপের কথা বলার পর তিনি অমত পোষণ করেনি, বরং শেষ চাই ওদের যাওয়ার বন্দোবস্ত করবেন বলে কথা দিয়েছেন তিনি। নুভার ঈদ তো আজ থেকেই শুরু। এখন যদি নুভার ভাগ্য হতো একটাবার আরদের মুখ দর্শনের, তাহলে সে দেখতে পেত আজ আরদও তার চেয়েও বেশি খুশি। বাইকের বদলে ট্রিপের কথায় সবাইকে রাজি করিয়েছে শুনে খুশি নুভাকে কোলে তুলে নাচতে মন চাইছে আরদের। তবে সেই সাথে মনে প্রশ্নও জেগেছে বটে। দ্বিধার দেওয়াল টপকে আরদও সন্ধিহান সুরে শুধালো, নব, তুই যে বাইকের কথা মানা করে দিলি, এখন তুই কার বাইকে আসবি যাবি? আচানক নুভা আরদের কাঁধে ভর করে ওর মুখের সামনে মুখোমুখি হলো। দুজনের মাঝে কয়েক সেন্টিমিটারের ব্যবধান। আরদের অক্ষিপটে ভেসে উঠেছে নুভার রক্তি মোষ্ঠদয়, যেন টোকা দিলে টুপ করে রক্ত ঝরবে। নুভা এক হাতে আরদের কপালে জমা হওয়া ঘাম ছেড়ে বলল, বলেছিলাম না তোর সব আমার, সেই সবের তালিকায় তোর বাইকটাও আছে। তো বাইকটাও আমার, তবে সাথে আমার তোকেও চাই। চট করে নুভা সোজা হয়ে বসলো আরদের পিঠে। চোখের সামনে থেকে সদ্য ফুটে ওঠা ফুল চলে যেতেই আরদের ভাবনার চাদর ছিঁড়ে গেল। নুভা পুনরায় আগের ভঙ্গিতে শুয়ে ফোনে ব্যস্ত হয়ে পড়ল। আরদ পুশ-আপ চালিয়ে জিজ্ঞাসা করলো, আমাকে কেন চাই? কেন আবার? বাইককে আমি চালাবো নাকি? একজন ড্রাইভার থাকা লাগবো না? এই একটা কারণে আমার তোকে চাই। তাই? কিন্তু আমি তো ভুলেও বিনা বেতনে ড্রাইভারগিরি করব না। আগে বেতন ঠিক কর। নুভা ব্যঙ্গভঙ্গিতে শ্লেষের সুরে বলল, হ্যাঁ, তোর সৌভাগ্য তুই আমার ড্রাইভার হওয়ার চান্স পেয়েছিস, না হলে তোর মতো অপদার্থ রে কে রাখবো কাজে? রওহানরা তো ভুলেও না। আরদ নিজের ঠোঁট কামড়ে ধরল। বিনা বেতনে এই চাকরি যে সে আজীবন করতে রাজি। অস্পষ্ট স্বরে আরদ বলে উঠল, সত্যি সৌভাগ্য। কিছুক্ষণ বাদে নুভা মিহি কণ্ঠে বলল, ওই আর্দ্র, পারো আর দেবাকে না হয় আমি মানিয়ে নিব, কিন্তু তিজার ব্যাপারটা কি করি? ওর সাথে মাত্র 2 সপ্তাহের পরিচয়। ওর বাবা মাকেও কে দেবে আমার সাথে? ওর বাবা মা ওকে দেবে আমাদের সাথে? আরদ ডানের ভর বাম ঘাতে ছেড়ে পুশ-আপ চালিয়ে বলল, আনবিলিভেবল। তুই এসব নিয়ে ভাবছিস যে কিনা চাইলেই ওকে কিডন্যাপ করতে পারে? তা তো পারি, কিন্তু ও তো আমার ফ্রেন্ড হয়। তার উপর আমায় দেখলেই ও যা কাঁপাকাঁপি শুরু হয়, এজন্য ওর নিকনেম দিয়েছি থুতথুরি। ফোনটা এক হাত দূরের ছাউনির নিচে থাকা নরম গদির চেয়ারে ছুঁড়ে মারল নুভা। আকাশের পানে চেয়ে রইল সে। একবার নিচে আরেকবার ওপরে উঠছে তার দেহখানা। এভাবে তাকে কত পিঠে আসন পেতে বসিয়ে রাখতো আরদ। নুভার নিজেরই তো হিসেব নেই। আরদ পুশ-আপ করতো আর নুভা শব্দ করে পড়তো। একা বসলে যে ফাঁকিবাজ ছলচাতুরি করবে, তাই তো নিজ বুদ্ধিতে এই পন্থা বের করেছে আরদ। এক হাতে 2 নিশান। এভাবেই টেনে হিঁচড়ে নুভার শিক্ষা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছে আরদ। নাহলে এই মেয়ে এখনও আদুবন রূপে নার্সারি ক্লাস করত। এইসব ভেবে আনমনে মুচকি আসলো নুভা। দিন দুনিয়ায় শুধুমাত্র আরদের সামনে নুভার মুখে হাসি ফোটে, যাকে বলে মন খুলে হাসা বা সত্যিকারের হাসি। নুভা অতীত আওড়ানোর মাঝে আরদ বলল, আমি তোর হয়ে তিজার বাবা মায়ের সাথে কথা বলবো। তুই এখন এসব নিয়ে ভাবিস না। বাহ, তাহলে তো ভালোই হয়। থ্যাঙ্কস হিসেবে আমায় চিজ বার্গার খাওয়ালেই হবে, বেশি কিছু করতে হবে না। আরদ থমকে গিয়ে মুচকি হাসলো। উড়নচণ্ডী কখনো শোধরাবে না। হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। কালো মেঘে ঢেকে গেল গধূলির আবির মাখা আকাশ। আরদের ওপর থেকে উঠে দাঁড়িয়ে দুদিকে 2 হাত বাড়িয়ে আকাশের পানে চেয়ে চোখ বন্ধ করলো নুভা।
নিজের খুশিটা প্রকৃতির সঙ্গে ভাগাভাগি করে নেওয়া যাক। গায়ে জ্যাকেট খুলিয়ে হাফ হাতা টি শার্ট টেনে নিল আর্দ্র। অতঃপর সেই ভয়ঙ্কর বাতাসের মাঝে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে গল্প চালিয়ে গেল দুজনাই। ঈদের পূর্বে শেষ ক্লাস করতে ভার্সিটি এসেছে আর্দ্র, সাথে করে টেনে হিসেবে নুভাকেও এনেছে। প্রণতা আগে ভাগেই ক্যাম্পাসে উপস্থিত। আর্দ্র নুভাকে মাঠে নামিয়ে দিয়ে বাইক পার করতে গেল। নুভা আলস্য ভঙ্গিতে হাই তুলে প্রণতার দিকে এগিয়ে এলো, হাত উঁচিয়ে বলল, ইয়ো, কি খবর আফা? খপ করে নুভার মুখ চেপে ধরল প্রণতা। নুভা বার কয়েক চোখের পলক ফেলে ড্যাব ড্যাব করে তাকালো প্রণতার দিকে। প্রণতা ওকে ইশারায় চুপ থাকতে বলে মুখ থেকে হাত সরালো। নুভার কাছে ঘেঁষে ফিসফিস করে বলল, দোস্ত, একটু আগে আশান তিজা একসাথে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল। ওরা আমায় দেখেনি, দুজন পাশাপাশি কয়েক ইঞ্চি গ্যাপ রেখে বাইকে করে চলে গেছে। নুভা একই ভঙ্গিতে কণ্ঠ খাতে নামিয়ে বলল, এই কথা তুই ফিসফিস করে বলছিস কেন? জানিস না রে, দেওয়ালেরও কান আছে। যদি এই কথা কারোর কানে যায় তখন কি হবে ভাবতে পারছিস? তা বুঝলাম, তবে খোলা ক্যাম্পাসে তুই দেয়াল দেখলি কই? দুজনে পিছে ফিরে তাকালো। আর তো নুবার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। এই পর্যায়ে রেগে গেল প্রণতা। এই ভাই বোনের ওলট পালট প্রশ্ন শুনলে সুস্থ ব্যক্তি নামের পাশে মানসিক রোগীর নেমপ্লেট জুড়ে নেবে। আর তো প্রণতার উদ্দেশ্যে বলল, জানিস কোথায় গেছে ওরা? তা আমি কি করে বলবো? আমি জানিয়ে গেছি বুঝি। প্রণতা ভ্রু কুচকাল। নুভা মুখে চুইংগাম পুড়ে কণ্ঠে সন্ধিয়ান সুর টেনে বলল, আমি জানতাম আশার নাই ওই থুতথুরিরে ফাঁসাইয়া গেছে। এই কয়দিনে ওর হাব ভাব দেখেই বুঝে গেছি। আর তো চকচকে অক্ষিতে নুভার পানে চেয়ে বলল, ওয়াও, দারুণ তো! এত বুদ্ধি তোর! তোকে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে মেরে ফেলা হয়নি কেন বুঝলাম না। তোর ওই মোটা মাথায় এমন তীক্ষ্ণ প্রশ্নের আনসার মিলবে না। যাই হোক, আগে ওই দুটোকে খুঁজতে হবে। আশানের খবর বড় আব্বু শুনলে নির্ঘাত অ্যাকশনে নামবে। 2 মিনিটের জন্য বাইক পার্ক করে গিয়েছিলাম, এসে দেখি অতিমাত্রায় বুদ্ধির জোরে আমার উড়নচণ্ডীর মাথা হতে ব্রেন বেরিয়ে যাচ্ছে। তুমি রহমত দান করো মাবুদ। আপনারা থামবেন নাকি আমি একাই যাব? প্রণতার কথা শুনে সাথে সাথে ওর একটা হাত চেপে ধরে নুভা নাটকীয় ভঙ্গিতে বলল, আমি থাকতে তুমি একা যাবে? তা কি করে হয় বেবস? অনেক আগে আশানের ফোনে একটা জিপিএস ট্র্যাকার লাগিয়েছিলাম, এখন সেটা কাজে লাগবে। চলো যান, একসাথে যাই। নুভার হাত ঝাড়া মেরে সরিয়ে আর্দের পেছনে লুকালো প্রণতা। আর্দ তো হেসে গড়াগড়ি খাচ্ছে। নুভা ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ফেস করে তাকাতেই প্রণতা হাত উঁচিয়ে বলল, চড়িয়ে দাঁতের পাটি গুঁড়ো করে দেব। আর্তদা, তুমি হাসি থামাও। নির্লজ্জ মেয়েগুলো হাঁ করে তাকিয়ে আছে, চোখ দিয়ে গিলে খাচ্ছে তোমায়। আর্দ হাসি থামিয়ে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। সত্যি ছেলেমেয়েরা এমনভাবে তাকিয়ে আছে যেন কখনো দেখেনি ওকে। অনেকের নজর বেশ বিশ্রীও বটে, বিশেষ করে মেয়েগুলোর। নুভা পাশে থাকলে মুখে হাসি নিয়েই ঘুরে আর্দ্র। এই হাসি আজ এতগুলো মেয়েদের প্রকাশ্যে এসে পড়ল। আর্দ্র ওদেরকে এড়িয়ে গেল, উপেক্ষা করলো ওদের দৃষ্টি। আচানক নুভা জোর গলা চেঁচিয়ে বলল, কিপে হাঁ করে তাকিয়ে আছিস কেন তোরা? এখানে কি মিষ্টি নিয়ে বসে আছি নাকি সকালে ব্রাশ করে আসিসনি, এখন ব্রাশ করিয়ে দিতে বলছিস? আমি পারতাম না এসব। অন্য কোথাও যা তোরা। আর তুই জলদি মুখ বন্ধ কর, না হলে তোর বোয়াল মাছের মতো মুখের ভেতর পুরো ক্যাম্পাস ঢুকে যাবে। মুখটা তো ব্ল্যাক হোলের চেয়ে কোনো অংশে কম না। উপস্থিত সবাই নুভার আঙুল তাক করা মেয়েটার দিকে তাকালো, কিন্তু সে লজ্জা পাওয়ার বদলে রেগে মেগে অস্থির। নুভা একদম পাত্তা দিল না, গটগট করে বেরিয়ে পড়লো ভার্সিটি হতে। ওর পিছু পিছু দৌড়ে গেল প্রণতা। আর্দ্র এক নজর সেই রেগে যাওয়া মেয়েটার পানে চেয়ে বলল, আমি সাবধান করে দিলাম, ওর সাথে লাগতে যাবেন না, লাইফটা হেল করে দেব। এক ক্যাফেতে মুখোমুখি বসে আছে আশান তিজা। দুজনের মাঝে পিনপতন নীরবতা। সম্মুখে মাথা নিচু করে বসে থাকা মেয়েটার জন্য মায়া হচ্ছে আশানের। মা ছোট থাকতেই মারা গেছে, এরপর বাবা দ্বিতীয় বিয়ে করেছে। অধিকাংশ ক্ষেত্রের ন্যায় এখানে একই সমস্যা। সৎ মা একদম সহ্য করতে পারে না তিজাকে। তার পেছনে এক আনাও খরচ করে না সে। বাবাও মায়ের ইশারায় নাচে। স্কলারশিপ প্রাপ্য হওয়ায় এই দামি দামি ভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে সে। হাত খরচে টাকার জন্য 2-1টা টিউশনি করত, সেখান থেকে একজনের বাবার বদলি হওয়ায় সহজ ছেড়ে যাচ্ছে। তিজা মূলত আজ নুভার কাছে টিউশনির জন্য সাহায্য চাইতে এসেছিল। পথে আশানের সাথে তৃতীয়বারের মতো সাক্ষাৎ ঘটে। আগ বাড়িয়ে তিজা সেদিনের জন্য ওকে ধন্যবাদ জানায়। অতঃপর কথায় কথায় অজান্তে নিজের দুঃখের কাহিনী আশানকে বলে দেয়।
তিজার কাছ থেকে তার পরিবারের বর্ণনা শুনে ওর জন্য খুব কষ্ট হচ্ছে আসানের। এই কষ্ট লাঘবের দায়িত্ব নিতে আহ্বান জানতে ইচ্ছে করছে। সে তো আজ এসেছিল তিজাকে তার মনের কথা জানাতে। একদিনের পরিচয় অথবা দূরত্ব আসানকে বুঝিয়ে দিয়েছে তিশা নামক এই রমণী তার অজান্তে তারই মনে প্রণয়ের বীজ বপন করেছে।